পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমাদের স্বাধীনতা যুদ্ধের অনবদ্য সৃষ্টি একটি গান। সেই গানের ছবি কি আপনারা দেখতে পাচ্ছেন? আপনার ফেসবুক জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেখানেই তাকাবেন সেখানে শুধু লাল আর লাল। এই লাল হচ্ছে দ্রোহের রং, প্রতিশোধের রং, বিদ্রোহের রং, যুদ্ধের রং। এত লাল যে সেই লালে হারিয়ে গিয়েছে এই সরকারের চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় শোকের মহোৎসব। আমি জানি না আপনারা কোন জায়গা থেকে কিভাবে শোকের কালো রং দেখছেন, কিন্তু আমি অন্তত এই 1000 মাইল দূরে বসে কোথাও কালো রং খুঁজে পাচ্ছি না। এমন লাল যে আমাদের সাংবাদিক জয় মামুন, যদিও তিনি অন্য পক্ষের মানুষ, তবুও তিনি লিখেছেন একটা কবিতা, 4টি লাইন আপনাদের পড়ে শোনাই। এত লাল আমি দেখিনি কোথাও ফুলে বা অন্তরাগে, যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। কবি নির্মল গুলের কবিতার 4টি লাইন। আমরা বুঝতে পারি যে এই লাল চোখে লাগছে। এত দ্রোহের আগুন বাংলার মানুষ এর আগে আর দেখেনি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কখন দ্রোহ? দ্রোহ তখন যখন প্রায় 260টি অফিসিয়াল সংখ্যা অনুযায়ী তাজা প্রাণ চলে গিয়েছে ঘাতকের বুলেটের আঘাতে। সেই ঘাতক চারিদিকে তার বাহিনী লেলিয়ে দিয়ে রেখেছে। গত 3 দিনে অন্তত 20,000 ছাত্রছাত্রী, সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়েছে। ঘাতকের জেলখানা এত বড় নয় যে এত মানুষকে তারা একসাথে রাখতে পারবে, তবুও তারা শেষ চেষ্টা করে যাচ্ছে। উদ্দেশ্য কি? এই যে 260 জনকে গুলি করে মেরে ফেললো, এই যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এই যে 27,000 আর্মিকে মাঠে নামিয়ে তাদের ট্যাঙ্ক, বন্দুক, বিজিবি, সোয়াত সবগুলো বাহিনী মাঠে নামিয়ে পরাস্ত করলো নিরস্ত্র জনগণকে, রাতের আধারে দরজায় যে টোকা দিল, গ্রেপ্তার করছে। উদ্দেশ্য একটাই, ভয়। ভয়ে যেন কথা না বলো। সেই ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। এটা বিশ্বাস করতে হবে, শেখ হাসিনার ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ। কারফিউ উঠে যাওয়ার আনুষ্ঠানিক প্রথম দিনে, সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার, যেইভাবে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দেখুন তাদের স্লোগান। যেইভাবে নারীরা মাঠে নেমেছে চট্টগ্রামে, ছিনিয়ে এনেছে পুলিশের বন্দুকের নল থেকে তাদের সহযোদ্ধাকে। আমি বলি কি, যখন নারীরা মাঠে নামে তখন স্বৈরশাসকের পরাজয় 3 ধাপ এগিয়ে আসে। আমাদের মা বোনরা যখন মাঠে নামতে শিখেছে, স্বৈরাচারের পরাজয় 3টি ধাপ এগিয়ে এসেছে। শুধু কি রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম? এই ছেলের ছবিটাকে দেখুন। 260 জন মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস, যেখানে পুলিশ, বিজিবি, র্যাব, আর্মির টহল, সেখানে তারা মিছিল করতে বেরিয়েছে। সেখান থেকে এবং মিছিল করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোন পুলিশ? আপনি পুলিশটাকে দেখুন। ওই পুলিশ যে গুলি হাতে মেরে করার পর ছাত্ররা জবাব চেয়েছিল, আপনি মারলেন কেন? তিনি বলেছিলেন যে মাইরা তো ফেলাইছি, কি করবা এখন? সেই একই পুলিশ এই ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তার হাঁটার ধরন দেখুন, যেন সে বলছে মরতে তো শিখে গিয়েছি, এখন কি করবা? বাংলাদেশের মানুষ এত দ্রোহ এর আগে কখনো দেখেনি। এটা ইতিহাসে বিরল। আপনার ফেসবুকের পেজে যান, রক্তে লাল সরকারের চাপিয়ে দেওয়া শোকের যে কর্মসূচি, সেটা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। করে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা
তাদের সব সমন্বয়ককে কারাগারে আটকে রেখেছে। সম্প্রতি ডিবি হারুনকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, আমি ওই আলোচনায় যাব না। এখনো পর্যন্ত তারা আটক, বন্দুকের নলের মুখে তারা বিবৃতি দিয়েছে, তাদের কোনো কর্মসূচি নেই, কিন্তু মানুষ নেমে গিয়েছে, কর্মসূচি পালন করছে। তারা বলেছে যে এটি তাদের বন্দুকের নলের মুখে জোর করে আদায় করা বিবৃতি, আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ তারা বলেছিল যে আপনারা যার যার জায়গা থেকে রক্তের লাল রান, প্রতিশোধের লাল রং ধারণ করুন, মুখে লাল ব্যাজ ধারণ করুন। তাদের সেই ঘোষণা বাংলাদেশের কোনো টেলিভিশন প্রচার করেনি, তাদের সেই ঘোষণা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচার করেনি, তাদের সেই ঘোষণা পত্রিকায় আসে নাই, কিন্তু এক অবর্ণনীয় শক্তি বিদ্যুৎ গতিবেগে চলে গিয়েছে লক্ষ থেকে লক্ষ মানুষের মাঝে। আর তাতেই সরকারের চাপিয়ে দেওয়া শোকের কালো রঙকে প্রত্যাখ্যান করে লক্ষ লক্ষ মানুষ লাল রং ধারণ করেছে। আজকের শাহেদ আলম শোর এই বিশেষ এপিসোড কালো ব্যাকগ্রাউন্ডে নয়, লাল ব্যাকগ্রাউন্ডে। এটি একটি মাহেন্দ্র খন। আপনাকে এই মাহেন্দ্র খনে বিজয়ের গন্ধ নিতে হবে। চোখ বন্ধ করে আপনাকে ইতিহাসের সাক্ষী হওয়ার প্রস্তুতি নিতে হবে। আমরা হাজারটা দিন অপেক্ষা করেছি এই মাহেন্দ্র খন দেখার জন্য। আমরা অনেক মাসের পর মাস অপেক্ষা করেছি এই মাহেন্দ্র খন দেখার জন্য। আপনাকে মনে মনে ভাবতে হবে মাহেন্দ্র খন খুবই সন্নিকটে। কিভাবে হবে, কেন হবে, কোন পর্যায়ে হবে আমরা কেউ জানি না, কিন্তু ভাবতে হবে যে সন্নিকটে বিজয়। আপনি যদি বিজয়ের সন্নিকটে নাও ভেবে থাকেন, আপনার চারপাশে মানুষের সাথে কথা বলুন, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, শিক্ষায়, ছাত্রালয়ে। আমার ফেসবুকের কমেন্টে সেকশনে একজন কমেন্টস করেছে, একজন ক্ষুদে শিক্ষার্থী, সে রাস্তায় বেরিয়েছে, মৃত্যুকে সে কিভাবে উপেক্ষা করার শিখেছে তার দ্রোহের কথাগুলো শুনুন একটু। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। অবশ্যই বলতে পারি, কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই। 1971 সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে এখন, যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম। জানেন কি শেখ হাসিনার গত 16 বছরের সবচেয়ে বড় পরাজয় কি? সবচেয়ে বড় পরাজয় হলো এই যে জেনারেশন জি, তাদেরকে বুঝতে না পারা। এই জেনারেশন জি, যে মেয়েটি কথা বলছে, সে যখন হাফ প্যান্ট পরতো তখন থেকেই শেখ হাসিনা ক্ষমতায়, তখন থেকে তাকে বোঝানো হয়েছে, শেখানো হয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। কিন্তু তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর নামে অনাচার শুনতে শুনতে বড় হয়েছে। তারা কিন্তু রাজাকার নয়, তারা দেশপ্রেমিক, তারা মুক্তিযুদ্ধের প্রেমিক, তারা মুক্তিযুদ্ধের সমাহান মর্যাদা সমুন্নত রাখতে চায়, দেখতে চায়। কিন্তু যখন দেখে মুক্তিযুদ্ধের কথা বলা দলটি চরম অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, এই ভোটচোর সব কিছুই তারা মেনে নিয়েছিল, কিন্তু তাদের ভাইকে যখন মেরে ফেললো তখন আর তারা কোনোভাবেই সেই আস্থার জায়গাটা ফিরে ফেল না, এবং তারা আর ফিরবে না। এই যে মুখ ঘুরিয়ে নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং যে ন্যারেটিভ গত 16টি বছর ধরে তৈরি করা, সেই সব ন্যারেটিভ ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। আর শেখ হাসিনা যে ন্যারেটিভ স্লিপস করতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ এর বাইরে সবই রাজাকার, এখন সবাই লাল পতাকা ধারণ করে মনে মনে ভাবছে, ইয়েস আমি রাজাকার হলেও এই দেশ আমার, এই দেশের মালিকানা আমার, এই দেশ আমি গড়ব, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ন্যায়ের বাংলাদেশ গড়ব, সবার সমান অধিকার থাকবে, সবাই এই বাংলাদেশের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে। এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে কোনো অনাচারকে প্রতিষ্ঠিত হতে দেব না, এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে দুর্নীতি প্রতিষ্ঠিত হতে দেব না, এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে ছাত্রের বুকে আমরা গুলি চালাবো না। এই প্রতিশোধের আগুন সব জায়গায়, সেই আগুন ছড়িয়ে গিয়েছে সবখানেই। এজন্যই তো সবখানেই গান বাজছে দ্রোহের গান। পূর্ব দিগন্তে
সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল রক্তলাল রক্তলাল। আমি এর আগের কয়েকটি আলোচনায় ধারাবাহিকভাবে বলেছি, আমার ইউটিউবের গত 10 দিনের ভিডিওগুলো ক্রমাগতভাবে যদি দেখেন, আমি প্রথম ভিডিও শিরোনাম করেছিলাম যে পরিবর্তন দৃশ্যমান, এরপরে হচ্ছে বিজয় সন্নিকটে, এরপরে আমি ক্রমাগত যেসব আলোচনা করেছি সেখানে বলার চেষ্টা করেছি 3 দিন আগে যে বাংলাদেশের এই যে মানুষের গণ অভ্যুত্থান, সেটি ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত এবং বৃহৎ গণ অভ্যুত্থান। বদরুদ্দীন উমর, কালের সাক্ষী রাজনীতিবিদ, তিনি গতকালকে সেটি বলেছেন যে এটি হচ্ছে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আমি আলোচনায় বলছি যে শেখ হাসিনার পরাজয় দৃশ্যমান, সেটি করতে যেয়ে কী করতে হবে, কোন কোন বিষয়গুলো একত্রিত হলে এই পরাজয়টা খুব সন্নিকটে, সেটাও বলছি। দয়া করে একটু দেখে নেবেন, শাহেদ আলম শোক নামে সার্চ দিলে আপনারা ভিডিওগুলো পাবেন, সাম্প্রতিক ভিডিওগুলো। এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আমি বারবার বলার চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম যে শেখ হাসিনা একটা বাইনারি ভুলের ফাঁদে আটকা পড়েছেন, তাকে এই ভুল থেকে পিছিয়ে হটার কোনো সুযোগ নেই। তার সুযোগ সামনে একটাই, সেটা হলো আরও মানুষকে হত্যা করা, আরও মানুষকে গুলি করা। বাইনারি ভুলের ফাঁদ, যেটা বলছিলাম যে একটা ভুল করলে 1 একে 2 হয় স্বাভাবিক নিয়মে, কিন্তু বাইনারি ভুলের হিসাব হচ্ছে 1 একে 10, অর্থাৎ সে 2টা ভুল করছে, সেটার ফলাফল 10 রকম ভুল হয়ে যাচ্ছে। এই যে শোক দিবস পালন করা, শহীদের পরিবারকে ঢাকায় ডেকে নিয়ে নাটক করা, ছাত্রলীগের মেয়েদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা, শহীদ পরিবারে প্রথম না যেয়ে কিংবা এই আহতদের না যেয়ে মেট্রো রেল বেটিবির জন্য কান্নাকাটি করা, সর্বশেষ রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার নামে মশকরা করা, যেই শাসকের হাতে গুলিতে প্রাণ গেছে এতগুলো ছাত্র সেই শাসক করবে শোক দিবস পালন, এই সবগুলোই প্রত্যেকটা বারুদের মতো বিপরীত হিসেবে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করলেন, রক্তাক্ত হলো সমস্ত ঢাকা শহর। কারফিউ দিলেন, কারফিউ অমান্য করে মানুষ রাস্তায় জড়ো হতে শুরু করেছে। সপ্তাহের প্রথম দিন আমি ছবি দেখালাম, ভাবুন একবার আগামী 3, 4 দিন, 5 দিন পরে কি হবে। এরপরে ডিভিডিকে দিয়ে আপনি ছাত্রদের উঠিয়ে নিলেন, তাদেরকে দিয়ে জোর করে বিবৃতি দিলেন, সেটাও প্রত্যাখ্যান করে। যে আপনার কোন সমীকরণটি কাজ করছে শেখ হাসিনা, আপনি একবার হিসাব করুন। পাড়ায় মহল্লায় সব জায়গায় কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই জেগে উঠেছে। বাংলাদেশে এক অভূতপূর্ব জাগরণ আমরা দেখছি, আপনি এই জাগরণের সাক্ষী। এটি হলো 24-এর গণ অভ্যুত্থান, এটি হলো 24-এর বসন্ত। আমি শেষ করব একটা আকুতি রেখে, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তাদের পরিবার আছে, আপনাদের সন্তান স্কুলে যাচ্ছে, খেয়াল করবেন যেন তারা তার সহপাঠীর কাছ থেকে শেমিং অর্থাৎ ঘৃণার পাত্র না হয়। বাংলাদেশের সেনাবাহিনী এরই মধ্যে অনেক চরম ভুল করে ফেলেছে। তারা এই স্বৈরাচারকারীর পক্ষ হয়ে স্নাইপার এবং সরাসরি কিলিং অস্ত্র দিয়ে মানুষকে খুন করছে, যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলা মরণঘাতী, এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই সেনাবাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এরই মধ্যে নানান গোষ্ঠী এবং নানান সুধী মহল তারা প্রস্তুতি নিচ্ছে, আমি জানি। আমার কোথাও যেন একটুখানি হলেও আমার মনে হয় যে এই সমস্যাটা সেনাবাহিনীকেই সমাধান করতে হবে, যেভাবে অতীতে তারা সমাধান করেছিল। সুতরাং আমি তাদেরকে একেবারে বাতিলের খাতায় ফেলে দিতে চাই না, বরঞ্চ একটা আকুতি রাখতে চাই। সেটা হলো দেশের এই প্রয়োজনে আপনার ছেলে, আপনার সন্তান স্কুল, কলেজ, মাদ্রাসায় যে শেমিংয়ের শিকার হবে কিনা, আপনার প্রিয়তমা স্ত্রী বাজার করতে যে প্রতিবেশীর শেমিংয়ের শিকার হবে কিনা, আপনার ঘরের দরজায়, গ্রামের বাড়িতে সাধারণ মানুষ গাদ্দার কিংবা শত্রু হিসেবে চিহ্নিত করে দেয়াল লিখন করে আসবে কিনা। করজোড়ে মিনতি, দেশের জন্য আপনারা একটু ভাবুন, আপনাদের গুলি যেন আর একটাও এইসব ছাত্রদের আন্দোলন দমানোর কাজে ব্যয় না হয়। সামনের দিনগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিবাদের এই দ্রোহ আগুন। শেখ হাসিনার সমস্ত মেকানিজম ফেল করেছে। এখন
শুধুমাত্র বিজয় দেখার অপেক্ষা। সেই বিজয় কিভাবে হবে, কোন পথে হবে আমরা এখনো জানি না। নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের ধরন এটাই। আমি অনেক আগে 2024-এর নির্বাচনের আগে একবার বলেছিলাম, গণঅভ্যুত্থান দৃশ্যমান হতে 6 মাস সময় লাগে না, 3 থেকে 10 দিন। আমাদের প্রায় 10 দিন। এই 10 দিনের মধ্যেই আমরা গণঅভ্যুত্থান দেখে ফেলেছি প্রথম ধাপ। আমরা গণঅভ্যুত্থানের দ্বিতীয় ধাপে আছি এখন। সেই দ্বিতীয় ধাপে কেবলই চতুর্দিকে দ্রোহের জ্বালা। আর সেনাবাহিনী কি করবে না করবে এটা তাদের সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ পরিবর্তন করবে কিনা নিশ্চয়ই সময় বলে দেবে। কিন্তু একটা ভিডিও দেখলাম, ছাত্রদের আটকে রেখেছে সেনাবাহিনী, চারিদিকে স্লোগান হচ্ছে। তাদেরকে গুলি করবে সেনাবাহিনী না তাদেরকে মারধর করবে, এরকম একটা পর্যায়ে ছাত্ররা স্লোগান তুলেছে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সেনাবাহিনী কিছুটা কনফিউজড হয়ে গেল। তারা এটাকে কি খুশি হবে না এইটাকে তারা গুলি করে এই স্লোগান থামিয়ে দিবে, কনফিউজড হয়ে গেল। একটা পর্যায়ে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের কেউ কেউ এটা ভিডিও ধারণ করে এটার প্রমাণ রাখছেন। ইয়েস, বাংলাদেশের মানুষ এখনও মনে করে যে শেখ হাসিনার এই চাপিয়ে দেওয়া স্বৈরশাসন কেবলমাত্র সেনাবাহিনীর সদস্যরা যদি তারা সঠিক দেশপ্রেমের উদ্বুদ্ধ হতে পারে এবং তারা যদি বলে সরকারকে যে না, আমার গুলি আর এই সাধারণ জনতার উপরে ঝরবে না, পুলিশ যদি বলে আমার গুলি আর এই সাধারণ জনতার উপরে ঝরবে না, বিজেপি যদি বলে আমার এই গুলি আর সাধারণ জনতার উপরে ঝরবে না, আপনার কি মনে হয় শেখ হাসিনা তার এই বুলেটের শাসন চালিয়ে নিতে সক্ষম হবেন? যদি আপনি বিশ্বাস করেন যে সক্ষম হবেন না, তাহলে সময়টা আপনার। আর যদি আপনি বিশ্বাস করেন যে না, শেখ হাসিনা পার পেয়ে যাবে এবারও, তখন আপনি ওই সব সমস্ত ছাত্রদের দিকে তাকাবেন যারা মৃত্যু ভয় উপেক্ষা করে মাঠে নেমেছিল কদিন আগেও, আজকে নেমেছে, কালকে নামবে, পরশুদিন নামবে।